আমার 5 থেকে 6 ফুট সামনের একটা ইয়াং ছেলে যে একবার ওপেন ফায়ারে ওর বুকটা ঝাঁঝরা হয়ে গেল। চতুর্দিক থেকে ডিবি আমাদেরকে ঘিরে ধরেছে। তখন আমার মনে হলো যে আমাদের আর আজকে এখান থেকে মানে জীবন নিয়ে ফিরতে পারবো না। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ছাত্রনেতাকে ক্রস ফায়ার দিয়ে হত্যার প্রেস রিলিজ আমাকে লিখতে হয়েছে। আমাদের এখনও স্টিল নাও শত শত নেতাকর্মীকে গুম অবস্থায় রাখা হয়েছে। তারা কি জীবিত না মৃত কেউ জানে না। যে বাসায় থাকতাম সেই বাসায় বারান্দায় একটি চেয়ার নিয়ে বসে থাকতাম যে কখন ডিবি বা কখন পুলিশ আসবে। হ্যাঁ, খারাপ তো লাগতোই যে সন্তান বাবার খোঁজ দিচ্ছে, খারাপ তো লাগতোই। রিমান্ডে নির্যাতনে গ্রেপ্তার হওয়ার সময়ের কোনো রোমহর্ষকর ঘটনা আছে যেটি দর্শকদের আপনি জানাতে চান? 2012 সালে একটা আন্দোলনে আমরা যখন শাহবাগ মিছিল নিয়ে শাহবাগ যাই, তখন চতুর্দিক থেকে পুলিশ, দাঙ্গা পুলিশ, র্যাব আমাদেরকে ঘিরে ধরে এবং মুহুর্মুহু গুলি চালায়। তা আমি ঠিক সেই পিজি হাসপাতালের সামনে মানে টোটাল পুলিশের কর্ডনের মধ্যে পড়ে যাই। তো জীবন বাঁচাতে আমি হোটেল শেরাটন, তখন হোটেল শেরাটন ছিল, শেরাটনের গেট বে উপরে উঠে মানে শেরাটনের ভিতরে যাব। তা আমি যখন সেই গেটের মাঝামাঝিতে উঠেছি, তখন দুইটা পুলিশ পিছন থেকে এসে আমার ঠিক কোমরে মানে বেদরক রাইফেলের পিছনের অংশ দিয়ে পিটুনি, কমপক্ষে 7-8টা মারলো। মানে আমার কাছে মনে হলো যে আমার নিচের অংশটা একবারে সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। এভাবে আরও অসংখ্য স্মৃতি আছে। আমি 2016, 17, 18 সালের সময় ছাত্রদলের নেতা ছিলাম। আমি ছাত্রদলের দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমার মনে আছে যে ওই সময় সারা বাংলাদেশের যে তাণ্ডব, সেই তাণ্ডবের মধ্যে থেকে আমাকে দাপ্তরিক কাজ পরিচালনা করা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি মাসের পর মাস বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্দী ছিলাম। আপনি জানেন যে ওই আন্দোলনে ছাত্র দলের উপরই বেশি অত্যাচারের স্টিম রোলারটা চালানো হতো। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ছাত্রনেতাকে ক্রস ফায়ার দিয়ে হত্যার প্রেস রিলিজ আমাকে লিখতে হয়েছে। আমার কাছে মাঝে মাঝে খুব খারাপ লাগতো যে শত শত হাজার হাজার সহযোদ্ধার এই ক্রস ফায়ারে হত্যার বা গুম হয়ে যাওয়ার বা নির্যাতন ভোগ করে পঙ্গু হয়ে যাওয়ার প্রেস রিলিজ আমার হাত দিয়ে লিখতে হয়েছে। ছাত্রদল নেতা ছিল তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জাকির, এখন পর্যন্ত গুম অবস্থায় আছে। তো জাকির যখন গুম হয় তার 2 ঘন্টা আগে আমি জাকিরকে কোনো একটা কাজে ফোন দিই, সাংগঠনিক কাজে। তো জাকির আমাকে বলে যে ভাই আমি এখন ধানমন্ডিতে আছি, একটু পরে গুলশানে যাব। তো আমি কিছু কথা শেষ করার পর ওকে বললাম সাবধানে থাকিস। ঠিক 2.5 ঘন্টা পরে আমি শুনি যে ওকে গুলশান থেকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। তারপর থেকে এখন পর্যন্ত 7-8 বছরও গুম অবস্থায় আছে। খিলগাঁ থানা ছাত্রদলের সভাপতি ছিল সুজন ভাই। সুজন ভাইয়ের সাথে একদিন আগে আমার সাথে কথা হয়েছে সাংগঠনিক কাজে, হরতাল অবরোধে কীভাবে কাজ করতে হবে। তারপরের দিনই সে গুম হয়ে গিয়েছে, এখন পর্যন্ত গুম অবস্থায় আছে। এরকম অসংখ্য স্মৃতি যে যাদের সাথে 1 দিন 2 দিন আগে সাংগঠনিক কাজে কথা হয়েছে, সেই সকল সহযোদ্ধারা এখন গুম অবস্থায় আছে কিংবা কাউকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আপনাকে কতবার এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল? হ্যাঁ, আমি 2001 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, অর্থাৎ শেষ বছর ক্ষমতার, সেই সময়ে কুখ্যাত জননিরাপত্তা আইন, যে আইনটাকে বলা হয় বিশ্বের যদি 10টা কালো আইন বাছাই করা হয়, তার মধ্যে শেখ হাসিনা প্রণীত সেই জননিরাপত্তা আইন ছিল, যে আইনে একবার কেউ গ্রেপ্তার হলে তার কোনো জামিনের বিধান ছিল না। অর্থাৎ রায় না হওয়া পর্যন্ত সে আর জেল থেকে বের হতে পারবে না। আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন প্রথম সেই কুখ্যাত জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হই। গ্রেপ্তার হওয়ার পর রমনা থানার গারদে অমানসিক নির্যাতনের শিকার হই। আমাদেরকে দীর্ঘ 2 দিন কোনো খাবার সরবরাহ করেনি পুলিশ কর্তৃপক্ষ। বলতে গেলে সামান্য পানি খেয়ে আমরা 2 দিন কাটিয়েছি।
তারপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটানা 7 মাসের মতো জেলে ছিলাম। সেই জেল জীবন ছিল অবর্ণনীয়, মানে দুঃখ কষ্টের, ভাষায় প্রকাশ করা যাবে না। কোথায় কোথায় বন্দি করে রাখা হয়েছিল আপনাদেরকে? বন্দি করে প্রথমে প্রিজন ভ্যানে করে 1 ঘন্টা 2 ঘন্টা ঘোরায়, ভয় দেখায় যে ক্রস ফায়ারে দিব বা তোদের কপালে খারাপই আছে। অনেক সময় অকথ্য গালিগালাজ করতো, মা বোন তুলে গালিগালাজ করতো। যখন মা বোন তুলে গালিগালাজ করতো তখন রাগে ক্ষোভে মানে ফেটে যেতাম, মনে হয় যে এখনই শুরু করি। কিন্তু তারপরে যেহেতু বন্দি ছিলাম অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর গারদে নোংরা পরিবেশে রাখা হয়েছে, যেটা আসলে বলার মতো না। মানে ওয়াশরুম, বাথরুম, টয়লেট রুম আর আমাদের থাকার জায়গা একাকার হয়ে গিয়েছিল। তবুও কষ্ট করে থাকতে হয়েছে আমাদেরকে। কারাগারে থাকা কিংবা গ্রেপ্তার এড়ানোর জন্য কখনো পালিয়ে থেকেছেন? হ্যাঁ, গ্রেপ্তার এড়ানোর জন্য আমরা দিনের পর দিন, বছরের পর বছর পালিয়ে থাকতে হয়েছে। মানে গ্রেপ্তারকে আমরা কখনোই ভয় পেতাম না। আমাদের উপর যে গুরু দায়িত্ব ছিল যে টোটাল আন্দোলনটাকে কোঅর্ডিনেট করা, সেজন্যই আমাদেরকে গ্রেপ্তার এড়িয়ে থাকতে হতো। এভাবে আমরা বহুদিন গ্রেপ্তার এড়িয়ে থেকেছি। আমাদের যে বাসা ছিল সেই বাসা তো প্রতিনিয়ত পুলিশ যে তছনছ করতো, যার ফলে আমি নিজে ব্যক্তিগতভাবে অন্য একটা বাসা ভাড়া নিয়ে থেকেছি 2 বছর। বাসা ভাড়া নিতে যেও অনেক মজার অভিজ্ঞতা হয়েছে। আমি নিজে 2 দিন বাসা খুঁজেছি, কিন্তু ব্যাচেলার হিসেবে বাসা ভাড়া দিতে চায় না। পরে আমার স্ত্রী, ও ব্যাংকার, একটা ভালো ব্যাংকে অফিসার, ওকে বললাম যে তুমি ব্যাংক শেষে একটা বাসা খুঁজে দিও। তো ওর যদিও কষ্ট হয়েছে, তারপরেও আমার নিরাপত্তার জন্য ও খুঁজে খুঁজে একটা বাসা খুঁজে দিয়েছিল, বাসা ভাড়া করেছিল। সেখানে কিছুদিন থাকার পর অনেকে জেনে গিয়েছিল এবং ওই বাসার মালিক আওয়ামী লীগ মাইন্ডেড। সে জানার পর আমার উপর প্রচণ্ড মানে হুমকি আসলো। তখন আমি নীরবে নিবৃত্তে সেই বাসা ছেড়ে দিয়ে অন্য আরেকটা বাসায় যাই, যে সেখানে থাকি। অর্থাৎ পুলিশ আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি। আমাদের প্রতিনিয়ত আমাদের বাসায় গিয়েছে, আমাদের বাসাসহ আশেপাশের ফ্ল্যাটগুলোতে তছনছ করেছে, যেটা আমাদেরকে খুব খারাপ লেগেছে। যে আমরা রাজনীতি করি, আমাদের জন্য আশেপাশের নিরীহ ফ্ল্যাটের নাগরিকদের বা সম্মানিত মানুষদের হয়রানি করছে। জিনিসটা অনেক সময় নিজেকে অপরাধী মনে হতো। কখনো কি এমন মনে হয়েছে আজ হয়তো জীবনের শেষ দিন বা শেষ মুহূর্ত? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। 2টা ঘটনায় আমার কাছে মনে হয়েছে যে আজকেই হয়তো বা আমাদের জীবনের শেষ দিন। প্রথমত, হেফাজতের ক্র্যাকডাউনে যখন সারা ঢাকা শহর মানে অবরুদ্ধ, সেই সময় আমি আর বিএনপির তখন স্পোকম্যান ছিল দুদুভাই, শামসুজ্জামান দুদুভাই। টোটাল পার্টি অফিসে আমরা 2 জন, আর কেউ নেই। ভুতুরে পরিবেশ, বিদ্যুৎ নেই, পানি নেই, চতুর্দিকে সাউন্ড গ্রেনেড, মুহুর্মুহু গুলি, রাস্তায় অগণিত লাশ। তা আমি মাঝে মাঝে ওই বারান্দার গ্লাস দিয়ে দেখি যে কিভাবে তারা হত্যা করতেছে। তা আমি মানে শিউরে উঠেছি যে এটাও কি সম্ভব এই দেশে। রাত 3টার দিকে হঠাৎ মেসেজ আসলো যে পার্টি অফিসেও পুলিশ ঢুকবে এবং যাদেরকে পায় তাদেরকে ধরে নিয়ে যাবে কিংবা গুম করবে কিংবা হত্যা করবে। তা আমি, দুদুভাই এবং আমি আমাদের পার্টি অফিসের ছাদে গেলাম। ছাদে যে মানে আমাদের অফিস থেকে পাশের যে বিল্ডিং সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমি একটু চিকন ছিলাম, আমি যে ফাঁক ছিল সেই ফাঁক দিয়ে আমি ইজিলি পার হতে পারি, কিন্তু দুদুভাই একটু হেলদি থাকার কারণে উনি পার হতে পারে না। একটা বিব্রতকর অবস্থা। পরে বললাম যে ভাই যা থাকে কপালে, 2 জনই থেকে যাই, আপনাকে ছেড়ে আমি যাব না, বা আপনি গেলে আবার আমি একা, 2 জনই থেকে যাই, যা থাকে কপালে। ওই দিন আমার মনে হয়েছে যে না, আমরা মনে হয় শেষ হয়ে যাচ্ছি। আর আরেকটি লোমহর্ষক যেটা, সেটা হচ্ছে যে 2024-এ আন্দোলন শুরু হওয়ার পর 1 সেপ্টেম্বর আমার স্পট ছিল উত্তরা জামতলা ক্রসিং। মানে এই প্রোগ্রামটা ছিল যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যৌথভাবে রেল লাইন অবরোধ করবে এবং
মুভ করবে, মার্চ করবে। তা আমি বিএনপির এক দায়িত্বশীল নেতার সাথে কথা বলি। উনি আমাকে বলে যে ঠিক 6:30টার সময় জামতলা রেল ক্রসিংয়ে উপস্থিত থাকতে হবে। 6:30 মানে 6:30। তা আমি দূর থেকে ওখানে যেতে পারবো না এত সকালে, সেই জন্য আমি কৌশলগত কারণে রাত্রে উত্তরায় থেকে যাই। থেকে যেয়ে আমি আমার টিমের যে 10-12 জন ছিল এবং লোকাল স্বেচ্ছাসেবক দলের যারা ছিল তাদেরকে ইনফর্ম করে ঠিক 6:30টার সময় আমি সেই জামতলা রেল ক্রসিংয়ের উপরে দাঁড়াই। দাঁড়ানোর পরে আশেপাশে আমি কাউকে আর দেখি না। মানে আমার কাছে মনে হতেছে আমি একা বা আমরা একা। কিছুক্ষণ পর দেখি যে চতুর্সাইডে পরিবেশ কেমন থমথমে। তারপর 10-12 মিনিট পরে দেখি যে চতুর্দিক থেকে ডিবি আমাদেরকে ঘিরে ধরেছে। ঘিরে ধরার পর আমাদেরকে অ্যারেস্ট করার জন্য ধাওয়া দিল। কোনোরকম দৌড়ে নিজেকে গ্রেপ্তার এড়াতে পারলাম। একজন গ্রেপ্তার হয়ে গেল, এক সহযোদ্ধা গ্রেপ্তার হয়ে গেল। তো ডিবির গ্রেপ্তার এড়িয়ে কিছুক্ষণ পর আমি রেল লাইন ক্রস করে যখন উত্তরা সেক্টরে প্রবেশ করলাম, আমার সাথে তখন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু ছিল। বেচারা ভদ্রলোক, খুব পরিপাটি পোশাক পরা। আমি আর ও যাচ্ছি, হঠাৎ 40 থেকে 50টা মোটর সাইকেল এবং প্রত্যেকটা মোটর সাইকেলে 2 জন করে, পিছনের জনের হাতে রামদা, হকি স্টিক, লাঠি, আগ্নেয় অস্ত্র নিয়ে আমাদের 2 জনকে ঘিরে ফেলল এবং আমাদের চোখের দিকে তাকিয়ে আছে, যে কোনো সময় চ্যালেঞ্জ করবে যে আপনারা এখানে কি সকালে। তখন আমার মনে হলো যে আমাদের আর আজকে এখান থেকে মানে জীবন নিয়ে ফিরতে পারবো না। কারণ ওই সময়টাতে ফ্যাসিস্ট হাসিনা চাচ্ছে যে বিরোধী মতের যারাই রাস্তায় নামুক তাদেরকেই পিটিয়ে মেরে ফেলা হোক। মানে 2-1টা লাশ পড়লে টোটাল আন্দোলনটা যেন স্থিমিত হয়ে যায়, ভয়ে যেন কেউ আর মাঠে না নামে। আমরা ঠিক ওই সময়ের মধ্যে এই ব্যারিকেডের মধ্যে পড়ে গিয়েছি। তখন জীবনের আশা একবারে ছেড়েই দিয়েছি। তারপরেও দেখলাম যে একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগাই। আমি তখন উচ্চ স্বরে আমার যে সহযোদ্ধা টিটু ছিল ওকে বললাম যে স্যার, কেন যে এই হরতাল অবরোধের মধ্যে ব্যাংক খোলা রাখে, এখন আমাদের এত দূরে হেঁটে হেঁটে অফিস করাটা সত্যিই খুব কষ্ট হয়। ঊর্ধ্বতন মহলকে বলে এই হরতাল অবরোধের মধ্যে অফিস বন্ধ করা যায় না। আমাদের এই উপস্থিত বুদ্ধিতে ওরা মানে কিছুটা হয়ে যায়, যে কিছুটা কনফিউজড হয়ে যায় যে এরা তো মনে হয় অফিসগামী, পিকেটার না বা হরতালে আসে নাই। ঠিক এই উপস্থিত বুদ্ধিটাই আমাদের জীবনটা বাঁচিয়ে দেয়। আমরা দ্রুত ওদেরকে ক্রস করে একটা অটোরিকশাতে লাফ দিয়ে উঠলাম, উঠে তাৎক্ষণিক দূরে চলে গেলাম। আমার তখন মনে হয়েছিল যে আজকে আমরা জীবন নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবো না। এই যে দীর্ঘ সময় রাজপথে ছিলেন, কখন কি মনে হয়েছে ভেঙে পড়েছেন বা হাল ছেড়ে দিবেন, রাজপথে আর থাকবেন না? বহু মানুষ আমাদের এই কথাটা বলতো যে রাজনীতি করে কী লাভ, তোমরা তো পারবা না, শেখ হাসিনা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বা তার স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত সে নামবে না। কিন্তু আমরা যারা গণতন্ত্র পুনরুদ্ধারের যোদ্ধা ছিলাম বা আমরা যারা কিছু স্বপ্নবাজ তরুণ ছিলাম, যারা বাংলাদেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা তো ইচ্ছা করলে বড় চাকরি করতে পারতাম। কিন্তু আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক। সেই যে স্বপ্নটা বুকের মধ্যে ছিল, সেই স্বপ্নই আমাদেরকে রাজপথে কাজ করতে উদ্বুদ্ধ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি কখনোই কোনো অবস্থাতেই ওনাকে ভেঙে পড়তে দেখিনি। আমাদেরকে সাহস দিতেন, আমাদেরকে আশা যোগাতেন, আমাদেরকে ভেঙে না পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন, মোটিভেশন দিতেন। আমার স্পষ্ট মনে আছে যে গত যে জালিয়াতি দামি নির্বাচন, সেই নির্বাচনের পরে যখন সারা দেশের বিএনপি মানুষ হতাশাগ্রস্ত বা ক্ষুব্ধ, সাধারণ মানুষ যখন নিস্তব্ধ, তখন একটা স্কাইপি মিটিংয়ে আমাদের লিডার, আমি ওনার অ্যাটিটিউড বা ওনার মানে যে বিহেভ দেখে অবাক হয়ে গেলাম। আমি ওনার মধ্যে বিন্দুমাত্র কোনো হতাশা বা কোনো মানে মন খারাপের কোনো কিছু দেখলাম না। বরং উনি আমাদেরকে মানে দূর থেকে পিঠ চাপড়িয়ে বললেন যে ডোন্ট ওয়ারি, গো হেড, স্বপ্নটাকে নিয়ে এগিয়ে যাও, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না।
সবসময় একটা কথা মনে রেখো যে বিশ্বের ইতিহাসে কখনোই কোনো স্বৈরাচার দীর্ঘ সময় ধরে শাসন করতে পারে না, তাদের পতন হয় এবং তাদের করুণ পতন হয়। সেই যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে বুকে ধারণ করেই আমরা এগিয়ে গিয়েছি, আমরা তরুণ সমাজ এগিয়ে গিয়েছি। আমাদের মনের ভিতর কখনোই কোনো হতাশা আসে নাই বা কখনোই কোনো প্রশ্ন জাগে নাই যে না, শেখ হাসিনার পতন হবে না। আমরা সবসময় বিশ্বাস করতাম যে স্বৈরাচারের পতন হবেই হবে। আমার একটা ছোট মেয়ে আছে, ওর মনোজগতেও এই জিনিসগুলো ব্যাপক প্রভাব ফেলেছিল। যেমন আমি আন্দোলনকালীন সময়টিতে যখন আমি পালিয়েছিলাম, তখন ও প্রতিদিন দুবার করে আমাকে ফোন দিত। দুপুরের দিকে একবার ফোন দিত, বলতো যে বাবা ঠিক আছো? আমি বলতাম যে হ্যাঁ মা, আমি ঠিক আছি। রাত 11:30 থেকে 12টার মধ্যে একবার ফোন দিত যে বাবা ঠিক আছো, একটাই কথা, আর কিন্তু কথা বলতো না। অর্থাৎ আমি পরে ওর মনোজগৎটা বিশ্লেষণ করে দেখলাম যে ও তো জানে যে বিরোধী মতের নেতাকর্মীদের ধরে গুম করা হয়, ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়, বা অনেক সময় ধরে 1 মাস 2 মাস অস্বীকার করে। সেই জন্যই ও আমাকে ফোন দিয়ে এই কথাটা বলতো যে বাবা ঠিক আছো তুমি? যখন আমি বলতাম যে হ্যাঁ মা আমি ঠিক আছি, তখন ও আশ্বস্ত হতো যে না, আমার বাবা বেঁচে আছে, আমার বাবা ঠিক আছে। হ্যাঁ, খারাপ তো লাগতোই যে সন্তান বাবার খোঁজ দিচ্ছে, খারাপ তো লাগতোই। নির্যাতনের যে সংগ্রাম, এই গল্পের শুরু কোথায়? 2008-09 যখন ফখরুদ্দিন মহিউদ্দিনের পর আমি সরকার আসলো, তখন থেকেই কিন্তু আমাদের উপর নির্যাতনের মানে শুরু হলো, নির্যাতনের মাত্রাটা বেড়ে গেল। আমি যখন ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলাম, আমি রাত দিন 24 ঘন্টা কাজ করতাম কম্পিউটারের সামনে, যে কোন জেলায় কি, কোন থানায় কি, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কি, কলেজগুলোতে কি হচ্ছে, টোটাল জিনিসটা মনিটর করতাম। আমার মনে আছে যে ওই 6-7 মাস আমি রাতে 1 ঘন্টাও ঘুমাইনি। আমি 12টা-1টা পর্যন্ত কাজ করতাম। কাজ করার পর আমি যে বাসায় থাকতাম, সেই বাসায় বারান্দায় একটি চেয়ার নিয়ে বসে থাকতাম যে কখন ডিবি বা কখন পুলিশ আসবে। অন্তত আমি যেন আগে থেকে যদি টের পাই যে দূর থেকে যে পুলিশ আসতেছে, আমি যেন নিজেকে অন্তত সেভ হতে পারি বা গ্রেপ্তার এড়াতে পারি। এভাবে তো এই 16 বছরই আমাদের জীবনটা এভাবেই কেটেছে। আল্লাহর রহমতে এখন বেঁচে আছি বা মুক্ত পরিবেশে চলাচল করতে পারতেছি। আমাদের এখনও স্টিল নাও শত শত নেতাকর্মীকে গুম অবস্থায় রাখা হয়েছে। তারা কি জীবিত না মৃত কেউ জানে না। এখন কি মনে হয় এবং কেমন লাগছে এই মুক্তির স্বাদ এবং নতুন বাংলাদেশ? এখন অবশ্যই ভালো লাগছে যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা মুক্ত পরিবেশ পেয়েছি, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে প্রোগ্রামগুলো করতে পারছি, যেখানে খুশি সেখানে যেতে পারছি। এটা একটা দিক। তবে আমাদের যুদ্ধ বা আমাদের লড়াইটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আমরা লড়াইয়ের একটা স্টেজ পর্যন্ত জয়লাভ করেছি, কিন্তু আমাদের আলটিমেট লক্ষ্য বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা। জুলাই আগস্টের আরেকটি ঘটনা যেটা আমার মনে এখনও দাগ কেটে আছে, আমি এটা এর আগেও বলেছিলাম। মালিবাগ মোড়ে যখন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ক্যাডারদের সাথে বিএনপি সাধারণ ছাত্রদের আন্দোলন হচ্ছে, আমি সেই আন্দোলনে সরাসরি যোগ দেই। তখন 3:30টার মতো হবে, মুহুর্মুহু গুলি করছে পুলিশ। আমার এক সহযোদ্ধা এসে আমাকে একটা হেলমেট পরিয়ে দিল মাথায়। আমি বললাম যে না, আমার সকল সহযোদ্ধারা হেলমেট ছাড়া কাজ করতেছে, আমি হেলমেট পরবো না। ও তখন বলল যে ভাই, আপনার সুরক্ষার জন্য না, আপনি তো পপুলার ফেস, আপনাকে অন্তত লুকিয়ে থাকতে হবে, না হলে এই আন্দোলনটা রাজনৈতিক মোড়ক লাগাবে শেখ হাসিনা। তখন হেলমেটটা আমি পরলাম, পরার পর কাজ করতেছি। আমার সামনে, আমার 5 থেকে 6 ফুট সামনের একটা ইয়াং ছেলে, মানে একবার ওপেন ফায়ারে ওর বুকটা ঝাঁঝরা হয়ে গেল। মানে গুলি খাওয়ার সাথে সাথে ও লুটিয়ে রাজপথে পড়ে গেল, ফিনকি দিয়ে রক্ত ঝরছে। অনেকে এসে ওকে তোলার পর দেখি যে রক্তে রঞ্জিত এবং স্পট ডেথ হলো। আমি মানে এই ঘটনাটা এখনও ভুলতে পারি না, যে এই গুলিটার তো আমার বুকেও লাগতে পারতো, আমি তো ওর পিছনেই ছিলাম। আমাকেও হয়তো বা এখন মানে ওই
শহীদদের কাতারে থাকতে হতো। তো এই জিনিসগুলো আমরা দেখেছি যে ছাত্রদের অভূতপূর্ব আত্মত্যাগ, সেই সাথে রাজনীতি যারা নেতাকর্মী ছিল তাদের সুন্দর সমন্বয় এবং তাদেরও আত্মত্যাগ, সব কিছুর মিলে এই দুর্দান্ত প্রতাপশালী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এই যে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে পরবর্তী প্রজন্মের জন্য আপনাদের কি বার্তা বা আপনি কি বার্তা দিতে চান পরবর্তী প্রজন্মকে? এই দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমরা পরবর্তী প্রজন্মকে এই বার্তা বা এই মেসেজটুকুই দিতে চাই যে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ হোক। বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা দেশটাকে একটি উন্নতির শিখরে দেখতে চাই। তরুণ সমাজকে এটুকুই বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, ন্যায্যতার জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য আমাদেরকে একসাথে এক কাতারে একযোগে কাজ করে যেতে হবে।